এখানে বলা হয়েছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ। কার 2/3 অংশ? দৈর্ঘ্যের 2/3 অংশ। এই দৈর্ঘ্য দেওয়া আছে কত? 15 মিটার। তাহলে প্রস্থ কত হবে? 15 এর 2/3 অংশ। আমরা যদি এইভাবে চিন্তা করি, এটা একটা ঘরের মেঝে মনে করো, ঘরের মেঝে বা ঘর, হ্যাঁ। এর এখান থেকে এই পর্যন্ত এটা কি দৈর্ঘ্য? এই দৈর্ঘ্যটা মনে করো 15 দেওয়া আছে, আর বলেছে যে এই প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্যের 2/3। তাহলে দৈর্ঘ্য কত? 15 এর 2/3। 3 দ্বারা 15 কাটো কত হয়? 5। 5 দ্বারা 2 গুণ কত হয়? 10। তাহলে প্রস্থ কত হলো? 10। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আগে এসে দেখো, বলা হয়েছে ঘরের উচ্চতা কত? 4 মিটার। এরপরে বলেছে মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। তাহলে মেঝের চতুর্দিকে কিন্তু 1 মিটার ফাঁকা রাখা হয়েছে। আমরা একটু খেয়াল করি, ঘরের মেঝেটা কত? দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার। তাহলে এই যে এই দিক থেকে তুমি 1 মিটার খালি রাখো, এদিক থেকে 1 মিটার খালি রাখো, এদিক থেকে 1 মিটার খালি রাখো, এদিক থেকে 1 মিটার খালি রাখো। তুমি কিন্তু সব দিক থেকে 1 মিটার করে খালি রাখতেছো, হ্যাঁ। ঘরের চতুর্দিক, তুমি যে ঘরে বসে আছো সেই ঘর নিয়েও কল্পনা করতে পারো। ওই ঘরের মেঝের চতুর্দিকে তুমি 1 মিটার করে জায়গা খালি রাখতেছো। তাহলে বাম পাশে মনে করো এই পাশটার 1 মিটার তুমি খালি রেখেছো, আর এই পাশেও 1 মিটার খালি রেখেছো। তাহলে আগের দৈর্ঘ্য ছিল কত? 15। এখন এই পাশ থেকে 1 মিটার আর এই পাশ থেকে 1 মিটার বাদ দাও, তাহলে পাথর লাগাবে কত অংশে? এখান থেকে এইটুকু না? অর্থাৎ দৈর্ঘ্য ছিল 15, বিয়োগ করতে হবে এই 1 এবং এই 1, দুই পাশের 2 1 বিয়োগ করে দাও, তাহলে 1 যোগ 1 সমান কত? 13। এই 13 হচ্ছে ভিতরের এই অংশটুকু। আবার প্রস্থ বরাবর এই পুরোটা কত? 10। এদিক থেকে 1 খালি রাখবা, এদিক থেকে 1 মিটার খালি রাখবা, দুই পাশ থেকে 2 মিটার খালি রাখলে প্রস্থ তাহলে শুধু এইটুকু কত বের হবে? দেখো এইটুকু হচ্ছে 10 বিয়োগ 1 যোগ 1 সমান হচ্ছে 8। আশা করি বুঝতে পেরেছো। ওরা বলেছে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। অঙ্কের প্রশ্নটা বোঝা হোক একটা বড় গুণ। এখন 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হয়েছে কোথায়? ওই যে 1 মিটার খালি রাখা হয়েছে, রাখার পরে ভিতরের যে জায়গাটুকু থাকে, দেখো এখানে আমরা এই ঘরের মেঝেটা আবার অঙ্কন করলাম, 15 আর 10 সাপোজ। তো এদিক থেকে 1 খালি, এদিক থেকে 1 খালি, এদিক থেকে 1 খালি, এদিক থেকে 1 খালি। এই যে সব দিক থেকে 1 মিটার খালি রাখার পরে ভিতরের যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুতে আমরা কি করেছি? টাইলস বা পাথর লাগানো হয়েছে। এবং পাথর, সবগুলো পাথরই কি সমান সমান বর্গাকার সাইজের, একেবারে এরকম চতুর্দিকেই সমান। এই যে বর্গাকার সাইজের পাথরগুলো, এই পাথরগুলোর আবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 50। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 50। তাহলে বর্গাকার পাথর বাহুর দৈর্ঘ্য যদি 50 হয়, তাহলে পাথরের ক্ষেত্রফল কত হবে বলতে পারো? বাহু স্কোয়ার হবে। বাহু কত? 50। তার উপরে যদি তুমি স্কোয়ার দাও, ক্ষেত্রফল চলে আসবে। যা হোক, প্রতিটা পাথরের ক্ষেত্রফল বের হবে 50 স্কোয়ার। এরপরে দেখো বলা হয়েছে, যাই হোক 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। বায়ু হচ্ছে পানির তুলনায় 0.000129 গুণ ভারী। তাহলে এখানে একটু আলোচনা করি। বায়ু ভারী কার চেয়ে ভারী? পানির চেয়ে ভারী। বায়ু ভারী কার তুলনায় ভারী? পানির তুলনায় ভারী। তাহলে পানি যদি 1 গ্রাম হয়, বাতাস কত গ্রাম হবে? 1 গুণন 0.00129 এত গ্রাম, তাই না? পানি যদি 2 গ্রাম হয়, তাহলে বাতাস কত গ্রাম হবে বলো তো? 2 গুণন 0.00129 এত গ্রাম। আশা করি বুঝতে পেরেছো। পানি 1 গ্রাম হলে তাহলে পানির এই সংখ্যাটা 0.00129 এত গ্রাম হচ্ছে পানির চেয়ে। বায়ুর তুলনায় পানি এত গুণ, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তাহলে
পানি 1 গ্রাম হলে বায়ু হবে এত গ্রাম, পানি 2 গ্রাম হলে বায়ু হবে 2 ইন্টু এত গ্রাম, পানি যদি 3 গ্রাম হয় তাহলে বায়ু হবে 3 ইন্টু এত গ্রাম। এই সংখ্যাটা গুণন দিতে হয়। আশা করি বুঝতে পেরেছ। আর একটু ভালোভাবে বুঝাই। মনে করো কলম পেন্সিলের তুলনায় 3 গুণ ভারী, মনে করো 3 গুণ ভারী। তাহলে কলম যদি হয় 2 গ্রাম, কলম পেন্সিলের তুলনায়, তাহলে পেন্সিল যদি হয় 2 গ্রাম, কলম হবে কত গ্রাম? 2 গুণন 3 গুণ ভারী যে, তাহলে কত? 6 গ্রাম। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কের ঠিক এরকমভাবেই এই প্রসেসই তোমাদের এই অঙ্কে ব্যবহার হবে। দেখো, যদি ধরো কলম পেন্সিলের তুলনায় 3 গুণ ভারী, পেন্সিল যদি হয় 2 গ্রাম, কলম হবে কত? 2 গুণন 3 সমান 6 গ্রাম। বিষয়টা মনে রাখবা। বেসিক আলোচনা আমাদের শেষ, এবার আমরা মূল আলোচনায় যাই। বলা হয়েছে ঘরের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করতে হলে পরিসীমার সূত্র তোমাকে আগে জানতে হবে। পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে কিসের পরিসীমা চেয়েছে? ঘরের পরিসীমা। তাহলে ঘরের পরিসীমা বের করতে হলে তোমার কি লাগবে? ঘরের দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। আমরা এই দুটো জিনিস বের করে নিয়ে আসি। দেখো, উদ্দীপক হতে পাই ঘরের দৈর্ঘ্য কত? 15 মিটার। ওরা বলে দিয়েছে কি প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 2/3 অংশ। তাহলে দৈর্ঘ্য যদি 15 মিটার হয়, প্রস্থ হবে কত? 15 এর 2/3। এই যে দেখো, 15 এর 2/3, 15 এর 2/3 লেখা হলো। এখন 15 এর 2/3, এই 3 দ্বারা যখন 15 তুমি কাটবে তখন কি হবে? 3 5 15, এখানে 5 হবে। সেই 5-এর সাথে 2 গুণন দিয়ে হবে 10। তাহলে কত হলো? 10 মিটার। এবার দৈর্ঘ্য পেয়েছো 15 মিটার, প্রস্থ পেয়েছো 10 মিটার। তাহলে পরিসীমা সূত্রটা মনে করার চেষ্টা করো। পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো, পরিসীমা বের করতে বলা হয়েছে। তাহলে পরিসীমা সমান কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্রটা লিখে নাও। সুতরাং ঘরের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 15, প্রস্থ কত? 10। লেখো 2 ইন্টু 15 যোগ 10। 15-এর সাথে 10 যোগ করলে কত হয়? 25। 25কে 2 দ্বারা গুণ দিলে হয় 50 মিটার। তাহলে ঘরের পরিসীমা 50 মিটার বের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং ঘরের পরিসীমা 50 মিটার। দ্বিতীয় প্রশ্ন বলেছে কতটি পাথরের প্রয়োজন? আমরা উদ্দীপক নিয়ে একটু প্রথমে আলোচনা করেছি। আশা করি সেই আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো, ঘরের দৈর্ঘ্য আমরা ক হতে পাইছি ঘরের দৈর্ঘ্য কত? 15 মিটার। ঘরের প্রস্থ কত? 10 মিটার। উদ্দীপক হতে পাই মেঝের চারিদিকে ফাঁকা স্থান 1 মিটার। আমি এটা বক্স আকারে লিখে দিয়েছি, অর্থাৎ এই বক্সের এই 2 লাইন না লিখলেও চলবে। তাহলে মেঝের চতুর্দিকে ফাঁকা স্থান থাকবে কত? 1 মিটার। আমরা একটু আগে আলোচনা করেছিলাম, ওইটা আবার আলোচনা করি। দেখো, এটা ধরো ঘরের মেঝে, এই চতুর্দিকে 1 মিটার করে খালি রাখো। তাহলে আগে ছিল কত? 15, এই পাশেও 15, আবার এই প্রস্থ বরাবর এটা 10, এটাও 10। তাহলে যখন তুমি দৈর্ঘ্য বরাবর মাপ দেবে তখন 15 না হয়ে এখন কমে গেছে। দেখো, এইটুকু কত? এই পাশ থেকে 1 বিয়োগ, এই পাশ থেকে 1 বিয়োগ। তাহলে এইটুকু আসতেছে কত? 15 বিয়োগ 1 যোগ 1, অর্থাৎ 15 থেকে 1 আর 1 2 বিয়োগ দাও। এইভাবে 15 বিয়োগ 1 যোগ 1 সমান সমান কত হয়? 13। খেয়াল করো, ফাঁকা স্থান বাদে দৈর্ঘ্য কত? ফাঁকা স্থান 1 মিটার রাখা হয়েছে। তাহলে মূল দৈর্ঘ্য ছিল 15 মিটার। ফাঁকা স্থান 2 পাশ থেকে 1 মিটার 1 মিটার 2 মিটার বাদ দাও। তাহলে ফাঁকা স্থান বাদে দৈর্ঘ্য হচ্ছে কত? 15 বিয়োগ 1 যোগ 1 সমান হচ্ছে 13। এই যে 13 মিটার। ফাঁকা স্থান বাদে প্রস্থ কত? মূল প্রস্থ বা আগের প্রস্থ কত ছিল? 10। সেই 10 থেকে তুমি বিয়োগ দেবে কতটুকু? প্রস্থ বরাবর 2 পাশ থেকে 1 1 বিয়োগ দাও। তাহলে 10 থেকে 1 1 বিয়োগ করলে কত হয়? 8। এই যে লেখো 8। এখন ফাঁকা স্থান বাদে দৈর্ঘ্য পাইছো, ফাঁকা স্থান বাদে তুমি প্রস্থ পেয়েছো। সুতরাং ফাঁকা স্থান বাদে ঘরের ক্ষেত্রফল বের হবে। ফাঁকা স্থান বাদে ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 13, প্রস্থ হচ্ছে 8। 13-এর সাথে 8 গুণন দিলে হবে 104।
খেয়াল করো, ফাঁকা স্থান বাদে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 13, প্রস্থ 8, 13 সাথে 8 গুণ দিলে 160 হয়। এবার ফাঁকা স্থান বাদে যে ফ্লোর আছে সেই ফ্লোরের ক্ষেত্রফল তুমি বের করে নিয়েছো। এই যে ফাঁকা স্থান বাদে এই ভিতরের অংশটা তুমি বের করে নিয়েছো। এখন এটা ছিল পুরো ফ্লোর, ফাঁকা স্থান বাদ দাও, দিলে যে অংশটুকু থাকলো এইটুকুতে তুমি পাথর লাগাবে, তাই না? এই যে পাথর লাগাচ্ছ সেই পাথরের প্রতিটা বর্গাকার পাথর এবং প্রতিটার বাহুর দৈর্ঘ্য কত? 50 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি, দেখো, প্রতিটি পাথরের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার, কারণ বর্গাকার পাথর। তাহলে প্রতিটি পাথরের ক্ষেত্রফল কত? 50-এর উপর স্কোয়ার, বাহুর উপর স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 50 স্কোয়ার। প্রত্যেকটা পাথরের দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। সুতরাং প্রতিটি পাথরের ক্ষেত্রফল কত হবে? বর্গাকার হইলে বাহুর উপর স্কোয়ার দিতে হয়। তাহলে লিখলাম বাহু স্কোয়ার, বাহু মানে কত? 50 স্কোয়ার। ক্ষেত্রফলের একক কি? বর্গ দিয়ে লিখতে হয়, বর্গ সেন্টিমিটার বের হয়ে গেল। এবার এই বর্গ সেন্টিমিটারকে আমরা মিটারে নেব। আমরা জানি যদি 1 সেন্টিমিটার থাকে সেটাকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে অবশ্যই 100 দিয়ে ভাগ করতে হয়, কারণ সেন্টিমিটার হচ্ছে ছোট একক আর মিটার হচ্ছে বড় একক। ছোট একক থেকে বড় এককে প্রকাশ করার সময় ভাগ করতে হয়। দেখো, এই যে মনে করো 2 সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটারকে তুমি মিটারে প্রকাশ করবা, তাহলে আমরা কি জানি যে 1 মিটার সমান কি জানি? 100 সেন্টিমিটার, এটা আমরা জানি। ওকে, সুতরাং এই 2 সেন্টিমিটার সমান কত মিটার হবে? তখন এই 2কে তুমি এই যে সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্ক কি? 100, সেই 100 দিয়ে তুমি ভাগ করবা, 2 ভাগ 100, আর সেন্টিমিটার থাকলো না, এটা হয়ে গেল মিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হয় 1 সেন্টিমিটার যদি থাকে। আর যখনই বলবে বর্গ সেন্টিমিটার, বর্গ মানে কি? বর্গ মানে 2টা রাশি আছে, 2টা রাশির গুণফল। তাহলে সে বর্গ মানে সেন্টিমিটার 2টা বোঝাচ্ছে। বর্গ মানে সেন্টিমিটার কি বোঝাচ্ছে? 2টা। যদি বর্গ না থেকে ঘন থাকতো, ঘন মানে সেন্টিমিটার বোঝাতো 3টা। আয়তনের ক্ষেত্রে ঘন থাকে, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ থাকে, বর্গ মানে 2টা সেন্টিমিটার বোঝায়। 1 সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নিতে চাও 100 দিয়ে ভাগ করতে হয়, আর 2টা সেন্টিমিটারকে তুমি মিটারে নিতে হলে আরও 100, অর্থাৎ 2টা 100 দিয়ে ভাগ করতে হবে। বিষয়টা মনে রাখবা। দেখো, এখানে বলা হয়েছে 2500 বর্গ সেন্টিমিটার। এই বর্গ মানে কি? এখানে 2টা সেন্টিমিটার আছে, 1 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। সুতরাং বর্গ সেন্টিমিটার মানে 2টা সেন্টিমিটার, 2টা সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 2টা 100 দিয়ে ভাগ করতে হবে। নিচে লেখো 100 গুণন 100। এবার 100 গুণন 100, এখানে কয়টা শূন্য আছে? 4টা শূন্য আছে, উপরে আছে 2টা, কাটাকাটি করলে কত হয়? উপরে 25, নিচে থাকবে 100। যাই হোক, হিসাব করলে কত আসে? 0.25 বর্গ মিটার আসে। সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে গেলাম। এটা কিন্তু প্রতিটি পাথরের ক্ষেত্রফল। ঘরের ভিতরে মেঝের মধ্যে কয়টি পাথর লাগবে, এই মেঝেতে কয়টি পাথর তোমার লাগবে সেটা বের করার জন্য এই মেঝের এই ক্ষেত্রফলকে, এই অংশের ক্ষেত্রফলকে তুমি প্রতিটি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবা, তাহলে পাথরের পরিমাণ চলে আসবে। আবার বলি শুনো, মেঝের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাথরের সংখ্যা চলে আসবে। আমরা মেঝের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। মেঝের ক্ষেত্রফল পেয়েছি কত? 104 বর্গ মিটার। আর পাথরের ক্ষেত্রফল পাইছি কত? 0.25 বর্গ মিটার। পাথরের ক্ষেত্রফল কিন্তু ছিল সেন্টিমিটারে, বর্গ সেন্টিমিটারে। আমরা এটাকে বর্গ মিটারে নিয়েছি, কারণ ঘরের ক্ষেত্রফল বের করেছি আমরা বর্গ মিটারে। এবার পাথরের প্রয়োজন হবে কতটি? ঘরের ক্ষেত্রফল কত? 104, তাকে ভাগ দাও পাথরের ক্ষেত্রফল দিয়ে 0.25 দিয়ে। তাহলে 104কে 0.25 দিয়ে ভাগ করলে হয় 406টি। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং 416। সুতরাং 416টি পাথরের প্রয়োজন হবে। আমি এই অঙ্কের আরেকটু আলোচনা করি। ঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। ওরা বলেছে চতুর্দিক থেকে তুমি 1 মিটার করে খালি রাখো এবং মেঝের বাকি যে অংশটুকু থাকবে 1 মিটার করে বাদ দিয়ে যে অংশ থাকবে সেই অংশের ভিতরে তুমি বর্গাকার পাথর লাগাবা। সেই পাথরগুলো কতটুকু? 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার বলছে। আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহুর উপর স্কোয়ার। সুতরাং যদি আমরা 50-এর উপর স্কোয়ার দেই তাহলে প্রতিটি পাথরের ক্ষেত্রফল বের হয়ে যাবে।
আর মেজের ক্ষেত্রফল তো 104 মিটার বের হয়েছে আগেই। 104 মিটার হচ্ছে মেজের ক্ষেত্রফল, সেই মেজের এই ক্ষেত্রফল, এই টুকুর ক্ষেত্রফল হচ্ছে 104 মিটার। এই 104 মিটারকে তুমি যদি প্রতিটি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করো তাহলে টোটাল পাথরের সংখ্যা বের হয়ে যাবে। 104 মিটারকে আমরা প্রতিটি পাথরের ক্ষেত্রফল হচ্ছে 0.25 বর্গমিটার, সেটাকে আমরা 104 বর্গমিটারকে আমরা 0.25 বর্গমিটার দিয়ে ভাগ করেছি, সুতরাং পাইছি 416। এবার গ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, গ নাম্বার প্রশ্নে বলছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। মনে রাখবে একটি ঘরের ভিতরে ততটুকুই বায়ু থাকবে ওই ঘরের আয়তন যতটুকু হবে। আমরা এখানে লিখে দিলাম ঘরের দৈর্ঘ্য 15 মিটার, 15 মিটারকে আমরা সেন্টিমিটারে নিলাম, কারণ বায়ুর ওজন সাধারণত ঘন সেন্টিমিটার পরিমাপ করা হয়। দেখো বায়ুর আয়তন ঘন সেন্টিমিটার পরিমাপ করা হয়, বায়ুর আয়তন ঘন সেন্টিমিটার পরিমাপ করা হয় এবং ঘন সেন্টিমিটার থেকে আমরা ভর বের করে ওজন বের করে নিয়ে আসবো। দেখো ঘরের দৈর্ঘ্য 15 মিটার, 15 মিটারকে যখন আমরা সেন্টিমিটার নেব তাহলে মিটারকে সেন্টিমিটার নিচ্ছ, আর অর্থ কি বড়টাকে ছোটতে পরিণত করছো। 15কে 100 গুণন দাও তাহলে 1500 সেন্টিমিটার। বড়রে ছোট বানাতে হলে গুণ দিতে হয়। প্রস্থ কত 10 মিটার ছিল, তাকেও তুমি 100 গুণন দাও তাহলে কত হচ্ছে 1000 সেন্টিমিটার হচ্ছে। উদ্দীপকতে পাই ঘরের উচ্চতা কত ছিল 4 মিটার, লেখো 4 মিটার। 4কে আবার 100 গুণন দাও, এটাও সেন্টিমিটারে চলে গেল 400 সেন্টিমিটার। তাহলে ঘরের আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, সূত্র এটা। ঘরের আয়তন বের করার সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দেখো ঘরের আয়তন, সুতরাং ঘরের আয়তন সমান কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য 1500, উচ্চতা প্রস্থ হচ্ছে 1000, উচ্চতা হচ্ছে 400। সব গুণন দিলে হয় 2টা 3টা 5টা শূন্য, আরও 2টা শূন্য, 7টা শূন্য, আর এই 15-এর 4 দিয়ে গুণ দিলে হয় 60। তাহলে 60-এর পরে আরও 7টা শূন্য থাকবে, এত ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে কি ঘরের আয়তন। সুতরাং ঘরের মধ্যে বায়ু আছে কত, এই পরিমাণই বায়ু থাকবে। এইখানে যে সংখ্যাটা আছে সেই পরিমাণের বায়ু থাকবে। সুতরাং ঘরের মধ্যে বায়ু আছে 6, তারপরে 8টা শূন্য, এত ঘন সেন্টিমিটার। এখন আমরা জানি কি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ বায়ুর ওজন, বিশুদ্ধ পানির ওজন। ওরা এখানে পানির সাথে তুলনা করেছে, এই জন্য পানির ওজনটা আমরা বের করে নিচ্ছি। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত, 1 গ্রাম। সুতরাং বায়ু 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে, এই 1কে এটা দ্বারা গুণন দাও তাহলে এত হচ্ছে। যদি এখানে 2 গ্রাম থাকতো 2কে এটা দ্বারা গুণন দিতে হতো। এখন দেখো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম, বায়ুর তুলনায় পানি যেহেতু এত গ্রাম, এত গুণ ভারী, সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে, এটা দ্বারা এটার গুণ দিলে বের হয়ে আসবে। 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যদি এত গ্রাম হয় তাহলে 6 লিখে 8টা শূন্য, এই এত বড় সংখ্যা, তো হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 60 কোটি। এই 60 কোটি ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে, এই 60 কোটিকে তুমি এটা দ্বারা গুণন দিবা। 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যদি এত গ্রাম হয় তাহলে এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কি আরো বেশি হবে না, এই জন্য এটা দ্বারা এটা গুণ দিবা। বেশি হলে গুণ করতে হয়। গুণন করার পরে আমরা এই সংখ্যাটা পেলাম, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম। সুতরাং 60 কোটি ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে 60 কোটি দ্বারা এটা গুণন করো। গুণ করলে কত আসছে, 74,000 গ্রাম। গ্রামকে ওরা কি বলেছে, প্রশ্নই বলে দিয়েছে কিলোগ্রামে প্রকাশ করো। প্রশ্ন ভালো করে দেখে নিও, কিলোগ্রামে প্রকাশ করতে বলছে। এই জন্য আমরা এটাকে আবার 1000 দিয়ে ভাগ করলাম। 1000 দিয়ে ভাগ করলে হয় 774 কিলোগ্রাম, কারণ 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এবার এই যে 774 কিলোগ্রাম আছে, এটাই হচ্ছে অ্যান্সার।